শহর থেকে পালিয়ে এক দম্পতি একটি পরিত্যক্ত গ্রামে আশ্রয় নিতে আসে। তবে অদ্ভুতভাবে সেই গ্রামে বাড়ি ছিল মাত্র একটি, আর বাড়িটার চারিদিকে আখের ক্ষেত দিয়ে ঘেরা। এই বাড়িতে আসার পরেই প্রেগনেন্ট মেয়েটির সাথে ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা। এক অতৃপ্ত আত্মা মেয়েটির পেটে থাকা বাচ্চাটাকে মেরে ফেলতে চায়, কিন্তু মেয়েটি বুঝতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। কেনই বা সেই আত্মাটি তার বাচ্চাকে নিয়ে যেতে চায়, আর সেই অদ্ভুত বাড়িটায় কি এমন রহস্য লুকিয়ে আছে, এই সবকিছু আমরা জানতে পারবো এই হরর থ্রিলার মুভির গল্পে, যার নাম হলো ছড়ি। তাহলে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখা যায় একজন মহিলা কাউকে ভয় পেয়ে ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়চ্ছে। দৌড়তে দৌড়তে হঠাৎই মহিলাটি পড়ে যায়। তখন মহিলাটির কাছে তিনটি বাচ্চা আসে, যারা মহিলাটিকে একটা ছুরি দেয়। কিন্তু মহিলাটি ভয়ে কাঁদতে কাঁদতে বলে সে তার বাচ্চাকে মারতে পারবে না। তবে তখন মহিলাটির নিজের উপরে কোনো কন্ট্রোল ছিল না, তাই সে ছুরিটা দিয়ে নিজেই নিজের পেট কেটে ফেলে। এখানে দেখা যায় মহিলাটি তখন প্রেগনেন্ট ছিল। এবার সিন শিফট হয়ে সাক্ষী নামের একটি মেয়েকে দেখা যায়। সাক্ষী একটা অরফানেজ চালায় আর অনেক অনাথ বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করে। সাক্ষী এখন কয়েক মাসের প্রেগনেন্ট। একদিন সে যখন অরফানেজটা ঘুরে ঘুরে দেখছে, তখনই তার কাছে একটা ছোট্ট মেয়ে আসে। মেয়েটা সাক্ষীর কাছে বিচার দেয় যে অরফানেজের বাকি ছেলেরা তাকে তাদের সাথে খেলায় নিচ্ছে না। এটা শুনে সাক্ষী সেই ছেলেগুলোর কাছে গিয়ে মেয়েটাকেও তাদের সাথে খেলায় নিতে বলে। সাক্ষী বলে একটা মেয়ে যে কোনো খেলাই খেলতে পারে। এবার সাক্ষীর কথা মতো ছেলেগুলো মেয়েটাকেও তাদের সাথে খেলায় নেয়। কিছুক্ষণ পর সাক্ষীর হাজবেন্ড হেমন্ত সেখানে আসে। হেমন্ত তাদের ড্রাইভার গাজলাকেও সাথে করে নিয়ে এসেছে। হেমন্ত যখন সাক্ষীর সাথে কথা বলছিল, তখনই গাড়ি করে দুজন লোক এসে রাগী রাগী ভাব নিয়ে হেমন্তের দিকে তাকিয়ে থাকে। সেই লোকগুলোর উপর নজর পড়তে এবার হেমন্ত বেশ ভয় পায়। কিছুক্ষণ পর হেমন্ত আর সাক্ষী বাড়ি ফিরে আসে। তখন তাদের ড্রাইভার গাজলা সাক্ষীর অনাগত সন্তানের জন্য একটা গিফট বক্স দেয়। গিফট পেয়ে সাক্ষী আর হেমন্ত বেশ খুশি হয়। তবে এই ব্যাপারটা খুবই অদ্ভুত যে একজন ড্রাইভার কেন সাক্ষীকে গিফট দিচ্ছে। এই রহস্যটা আমরা মুভির শেষ দিকে জানতে পারবো। রাতে সাক্ষী ঘুমিয়েছিল, তবে হঠাৎ তার ঘুম ভাঙতেই সাক্ষী মারপিটের শব্দ শুনতে পায়। সে খুবই ঘাবড়ে গিয়ে নিচতলায় আসে আর দেখে দুজন লোক হেমন্তকে ধরে খুব মারছে। সেই লোকগুলোকে চান্ডেল নামের একজন পাঠিয়েছে, যার কাছ থেকে হেমন্ত অনেক টাকা ধার নিয়েছিল। লোকগুলো হেমন্তকে পুরো টাকা শোধ করার জন্য 24 ঘন্টা সময় দেয়। তারা ধমকি দিয়ে বলে যদি হেমন্ত টাকা শোধ করতে না পারে, তাহলে তারা হেমন্ত আর সাক্ষী দুজনকেই মেরে ফেলবে। এটা শুনে সাক্ষী তো খুবই ভয় পেয়ে যায়। হেমন্ত বলে সে বিজনেস শুরু করার জন্য বেশ কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু প্রোডাক্ট সাপ্লায়ার সব টাকা নিয়ে পালিয়ে গেছে। সবকিছু শুনে সাক্ষী বলে তাদের কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাওয়া উচিত। এতে তারা টাকা শোধ করার জন্য আরো কিছুদিন সময় বেশি পাবে। সব টাকা শোধ করে দিলেই তো সমস্যাটা সলভ হয়ে যাবে। আসলে সাক্ষী আর হেমন্ত তাদের অনাগত সন্তানের জন্য আরো বেশি টেনশন করছিল। তখনই তাদের ড্রাইভার গাজলা এসে সবকিছু শুনে বলে তারা এখান থেকে 300 কিলোমিটার দূরে গাজলার গ্রামে যেতে পারে। গাজলার গ্রামে মাত্র 5টা বাড়ি আছে, আর বাইরের কেউই ওই গ্রামে যায় না। ওখানে গেলে কেউই সাক্ষীদের খুঁজে বের করতে পারবে না। গাজলা আরো বলে গ্রামে একটা ঘর তার আর আরেকটা ঘর তার ছোট ভাইয়ের। এটা শুনে সাক্ষী আর হেমন্ত তখনই গাজলার সাথে তার গ্রামে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পরের দিন সকাল হতে হতে তারা গ্রামে পৌঁছে যায়। গ্রামের সীমানায় ঢুকে গাজলা তাদের পায়ে হাঁটা একটা পথ দেখিয়ে সামনে এগিয়ে যেতে বলে, আর সে গাড়িটা কোথাও পার্ক করার জন্য গাড়ি নিয়ে উল্টো রাস্তায় চলে যায়। এবার সাক্ষী আর হেমন্ত আখের ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। তবে আখের ক্ষেতটা একদমই একটা গোলক ধাঁধার মতো ছিল। তারা যেদিকেই যায় ঘুরে ফিরে আবারও আগের জায়গায় চলে আসে। তারা অনেক সময় ধরে সেই ক্ষেতেই ঘুরতে থাকে, কিন্তু কোনো রাস্তাই খুঁজে পায় না। তারা হাঁটতে হাঁটতে একটা কাকতাড়ুয়ার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। সাক্ষী প্রেগনেন্ট ছিল, তাই সে খুব ক্লান্ত হয়ে পড়েছে। হেমন্ত বলে তুমি এখানেই বসে রেস্ট নাও, আমি এগিয়ে গিয়ে দেখি কাউকে পাই কিনা। এরপর সে তাড়াতাড়ি ফিরে আসার কথা বলে চলে যায়। সাক্ষী কাকতাড়ুয়ার সামনেই বসে রেস্ট নিতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎই কাকতাড়ুয়াটা নিজে নিজে নড়ে ওঠে। সাক্ষীও এটা দেখতে পায়, তবে সে এটা নিয়ে খুব একটা পাত্তা দেয় না। বসে থাকতে থাকতে ক্লান্তিতে একসময় সাক্ষী সেখানেই ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে ততক্ষণে রাত হয়ে গেছে। সাক্ষী তো বেশ চিন্তায় পড়ে যায় যে হেমন্ত এখনো কেন ফিরে এলো না, না জানি এতক্ষণ সে কোথায় ঘুরে বেড়াচ্ছে।
এবার সাক্ষী নিজেই আশেপাশে হেমন্তকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজার পর সাক্ষী একটা বাড়ি খুঁজে পায়। বাড়িটার ভেতরে ঢুকতেই সে সেখানে হেমন্তকে দেখতে পায়। এটাই হলো তাদের ড্রাইভার গাজলার বাড়ি। গাজলার স্ত্রী ভানুদেবী আগেই হেমন্তের সাথে পরিচিত হয়েছে। সাক্ষীকে দেখে ভানুদেবী বলে হেমন্ত তাকে খুঁজতে গিয়েছিল, কিন্তু সে কোথাও সাক্ষীকে খুঁজেই পায়নি। তাই হেমন্ত সাক্ষীর জন্য খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। এরপর ভানুদেবী সাক্ষীকে বাড়ির ভেতরে নিয়ে যায়। সে বলে এখানে সে সাক্ষী আর তার বাচ্চার খুব ভালোভাবে দেখাশোনা করবে। সাক্ষীরা তাদের বাড়িতে থাকতে এসেছে, এতে সে খুবই খুশি হয়েছে। খাবার সময় সাক্ষী সবাইকে প্লেট দিয়ে নিজেও খেতে বসে পড়ে, কিন্তু ভানুদেবী এসে সাক্ষীকে থামায় আর বলে হেমন্তের খাওয়ার পরেই সাক্ষী খাবার খেতে পারবে। হেমন্ত আর গাজলা খাবার শেষ করে বাইরে বসে গল্প করছে। হেমন্ত গাজলার ক্ষেতের অনেক প্রশংসা করে বলে গাজলার ক্ষেতে তো খুবই ভালো ফসল হয়েছে। গাজলা বলে এটা তো ওপরওয়ালার কৃপা। তবে এই কথাটার আসল অর্থটা যে কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে সাক্ষী আর ভানুদেবী খাবার খেতে খেতে গল্প করছিল। ভানুদেবী বলে এই বাড়িটা আসলে তার দেবরের মানে গাজলার ভাইয়ের ছিল। গাজলার ভাই পাশের ঘরে মারা যাওয়ার পর থেকেই বাড়িটা বন্ধ হয়ে আছে। সাক্ষীরা না এলে সে এই ঘরটা কিছুতেই খুলতো না। এরপর খাবার খাওয়া শেষ হলে তারা বাইরে আসে। তাদের এত সুন্দর আপ্যায়ন করার জন্য হেমন্ত ভানুদেবীকে ধন্যবাদ জানায়। ভানুদেবী বলে এটা তো তার কর্তব্য, কারণ এর আগেও হেমন্ত গাজলাকে অনেক সাহায্য করেছে। এবার ভানুদেবী সবাইকে দুধ খেতে দেয় আর সাক্ষীকে আবারও বলে সে সাক্ষী আর তার বাচ্চার পুরো খেয়াল রাখবে। এরপর ভানুদেবী আর গাজলা তাদের বাড়িতে চলে যায়। সাক্ষী আর হেমন্ত ঘুমানোর জন্য ঘরে চলে আসে। সাক্ষী হেমন্তকে বলে ভানুদেবী এখনো পুরনো ধ্যান ধারণায় বিশ্বাস করে। সে আমাকে বলেছে স্ত্রীকে নাকি সবসময় স্বামীর পরেই খাওয়া উচিত। এটা শুনে হেমন্ত সাক্ষীকে এসব নিয়ে বেশি চিন্তা করতে না করে। রাতে হেমন্ত ঘুমিয়ে আছে আর সাক্ষী তার বাচ্চার সাথে কথা বলছিল। তখনই সাক্ষীর নজর পড়ে পাশের ঘরে মানে ভানুদেবীর দেবরের ঘরে। সেই ঘরের জানালায় সাক্ষী একটা ছায়া দেখতে পায়, তবে সে বেশি একটা পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সাক্ষী ঘুম থেকে উঠে বাইরে এসে দেখে ভানুদেবী হেমন্তকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। সাক্ষীকে দেখে ভানুদেবী ওষুধটা তাকে দিয়ে বলে এটা প্রতিদিন হেমন্তকে লাগিয়ে দিও। এরপর গাছলা এসে হেমন্তকে তার ক্ষেত দেখাতে নিয়ে যায়। এদিকে ভানুদেবী সাক্ষীকে বলে মনে হয় কাল রাতে তুমি ঠিকমতো ঘুমাওনি। সাক্ষী বলে নতুন জায়গায় এলে আমার ঘুমের একটু সমস্যা হয়। ভানুদেবী বলে কোনো ব্যাপার না, তোমার অভ্যাস হয়ে যাবে। এটা শুনে সাক্ষী বলে আমরা তো মাত্র 2-3 দিনের জন্য এখানে এসেছি। হেমন্ত নিশ্চয়ই আপনাকে কথাটা জানিয়েছে। তবে এই কথা শুনে ভানুদেবী বেশ অদ্ভুত ব্যবহার করতে থাকে আর বলে এখানে মেয়েরা কখনো নিজের মুখে স্বামীর নাম নেয় না। এই কথা শুনে সাক্ষী তো বেশ অবাক হয়ে যায়। তবে সে এ ব্যাপারে আর কোনো কথা না বাড়িয়ে বলে চলুন আমরা ক্ষেত দেখে আসি। তবে ভানুদেবী বলে এখন নয়, তারা পরে কোনো এক সময় যাবে। এটা বলে সে তার বাড়িতে চলে যায়। এরপর সাক্ষী গাজলার ভাই যোগেশ্বরের ঘরে আসে। পুরো ঘরে আগুনে পোড়ার দাগ ছিল আর ঘরের ভেতরে খুব বাজে গন্ধ। তাই সাক্ষী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু দেখা যায় ঘরের ভেতর থেকে কেউ যেন সাক্ষীর উপর নজর রাখছে। এরপর সাক্ষী আখের ক্ষেত দেখতে আসে আর যাওয়ার রাস্তায় পাতায় একটা করে নট দিয়ে যায় যাতে সে ফেরা রাস্তা হারিয়ে না ফেলে। কিছু দূর সামনে এগোতেই সাক্ষী ক্ষেতের মাঝে একটা কুয়া দেখতে পায়। সে সামনে হেলে কুয়ার ভেতরে দেখতে যায়, তখনই হেমন্ত পেছন থেকে এসে সাক্ষীকে ভয় দেখায়। তাই সাক্ষী হেমন্তের উপর বেশ রেগে যায় আর তারা আবারও বাড়ি ফিরে আসে। হেমন্ত বলে টাকার ব্যবস্থা হয়ে গেছে, তবে টাকা নেয়ার জন্য তাকে শহরে যেতে হবে। কালকে সে গাজলাকে নিয়ে শহরে যাবে। এটা শুনে সাক্ষী বলে সেও তাদের সাথে যাবে। তবে হেমন্ত তাকে বাধা দিয়ে বলে এখন সাক্ষীর শহরে যাওয়াটা একদমই ঠিক হবে না। সবকিছু স্বাভাবিক হলে সে নিজেই সাক্ষীকে শহরে নিয়ে যাবে। তবে এটা শুনে সাক্ষী আবারও রেগে যায়। সে মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর ভানুদেবী এসে সাক্ষীকে এভাবে বসে থাকতে দেখে বলে তোমাকে এখন মন খারাপ করে থাকা একদমই ঠিক নয়, এতে তোমার বাচ্চার উপরও প্রভাব পড়বে। এবার ভানুদেবী সাক্ষীকে একটা কাহিনী শোনায়। সে বলে একটা গ্রামে অনেক বড় সবুজ ডালপালায় ভরা একটা গাছ ছিল। সেই গাছে একটা কাক তার পরিবার নিয়ে থাকতো। একদিন একটা নাগিন এসে গাছটাকে বিষাক্ত করে দেয় আর গাছটা মরে যায়। এরপর নাগিন কাকের সব ডিম খেয়ে ফেলতো। কাক যখনই ডিম পারত তখনই নাগিন এসে ডিম খেয়ে নিত।
এতে কাকটা সবসময় মন খারাপ করে থাকতো। একদিন একটা চড়ুই পাখি তার পরিবার নিয়ে সেই গাছে থাকতে আসে। চড়ুই পাখিকে দেখে এবার কাক একটা প্ল্যান করে। সে তার ডিমগুলো চড়ুই পাখির বাসায় লুকিয়ে রাখে আর চড়ুই পাখির ডিম নিজের বাসায় এনে রাখে। এরপর একদিন নাগিন এসে আবারও কাকের বাসার ডিম খেয়ে যায়, কিন্তু সেগুলো তো ছিল চড়ুই পাখির ডিম। এভাবেই কাকের ডিমগুলো বেঁচে যায়। কাহিনীটা বলতে বলতে ভানুদেবী বেশ ইমোশনাল হয়ে পড়ে আর সাক্ষীরও মন খারাপ হয়ে যায়। তাই ভানুদেবী সাক্ষীর মন ভালো করার জন্য তার মাথায় তেল লাগিয়ে দেয়, হাতে ট্যাটু এঁকে দেয় আর সাক্ষীর সাথে অনেক গল্প করে। সাক্ষীর এসব প্যাম্পারিং খুবই ভালো লাগে আর সে খুব খুশি হয়ে যায়। রাতে ভানুদেবী বাড়ি ফিরে যাচ্ছে, তখন সাক্ষী ভানুদেবীকে তার এত খেয়াল রাখার জন্য ধন্যবাদ জানায়। সে বলে ভানুদেবী একদম তার মায়ের মতো করে তার দেখাশোনা করছে। এটা শুনে ভানুদেবীও অনেক খুশি হয়। ভানুদেবী চলে যাওয়ার পর সাক্ষী ঘরে আসে। তখনই দেখা যায় একটা বাচ্চা ছেলে সাক্ষীর ঘরের কোনায় দাঁড়িয়ে খুব অদ্ভুতভাবে সাক্ষীকে দেখছে। ছেলেটা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে আর কিছুই না বলে পরে চলে যায়। তবে সাক্ষী ছেলেটাকে দেখতে পায় না। সাক্ষী এসে হেমন্তকে বলে তার এখন ভানুদেবীকে বেশ ভালো লেগেছে, তাই সে হেমন্তকে ছাড়াই কিছুদিন এখানে থাকতে পারবে আর ভানুদেবীর সাথে সময় কাটাতে পারবে। এটা শুনে হেমন্ত বেশ খুশি হয়। পরের দিন সাক্ষী ঘুম থেকে উঠেই দেখে হেমন্ত ততক্ষণে গাছলাকে নিয়ে শহরে চলে গেছে। সে ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে দেখে সেখানে আরেকজন নতুন মহিলা বসেছিল। এই মহিলাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম যে ছুরি দিয়ে তার পেট কেটে ফেলেছিল। সেই পেট কাটার বড় একটা দাগ সাক্ষী মহিলাটির পেটে দেখতে পায়। তখনই ভানুদেবী সেখানে এসে মহিলাটির উপর অনেক রেগে যায় আর তাকে বকাঝকা করতে থাকে। এরপর ভানুদেবী সাক্ষীকে ঘরের ভেতরে নিয়ে যায়। ভানুদেবী বলে সেই মহিলাটি হলো তারই ছেলে রাজবীরের স্ত্রী রানী, মানে মহিলাটি ভানুদেবীর ছেলের বউ। ভানুদেবী বলে রানী যখন প্রেগনেন্ট হয়েছিল তখন তার ছেলে রাজবীর খুবই খুশি ছিল। ভানুদেবীও সব সময় রানীর খেয়াল রাখত। সে রানীকে আখের খেতে যেতে নিষেধ করেছিল, কিন্তু রানী তারপরেও খেতে যায় আর একদিন পড়ে গিয়ে তার মিসক্যারেজ হয়ে যায়। এরপর তার পেট কেটে বাচ্চাটাকে বের করা হয়, যার দাগ এখনো রানীর পেটে রয়ে গেছে। কিন্তু আমরা তো মুভির শুরুতে অন্য কিছু দেখেছিলাম, যেটা রহস্য মুভির শেষেই জানতে পারবো যে আসলে রানীর সাথে কি হয়েছিল। ভানুদেবী বলে সেই ঘটনার পর রানী এতই মানসিক আঘাত পায় যে সে এরপর আর কোনো কথাই বলেনি। সেই ঘটনার পর রাজবীরও শহরে চলে যায় আর কোনোদিনও ফিরে আসেনি। ভানুদেবীর কথা শুনে সাক্ষীর খুব খারাপ লাগে, তাই সে বলে এখন আমি আর আমার অনাগত সন্তানও আপনারই নিজেরই লোক, তাই আপনি পুরনো কথা মনে করে কষ্ট পাবেন না। সাক্ষীর কথায় ভানুদেবী অনেক খুশি হয়। কিছুক্ষণ পর রানী খড়ি লাকড়ি রাখার জন্য আবারও সেখানে আসে। ভানুদেবী রানীকে দেখে আবারও তাকে অনেক কথা শোনায়। রাতে ভানুদেবী সাক্ষীকে বলে সে কিছুক্ষণের জন্য তার বাড়িতে যাচ্ছে, কয়েকটা কাজ শেষ করে সে আবারও ফিরে আসবে আর আজ রাতে সে সাক্ষীর সাথেই থাকবে। ভানুদেবী চলে যাওয়ার পর সেখানে একটা বাচ্চা আসে আর বাড়ির দরজায় দাঁড়িয়ে নক করতে থাকে। সাক্ষী বাচ্চাটাকে দেখে তার নাম জিজ্ঞেস করে। তখনই আরেকটা বাচ্চা এসে একইভাবে দরজায় নক করতে থাকে। এভাবে পরপর তিনটে বাচ্চা এসে সাক্ষীর সামনেই দৌড়াদৌড়ি করে খেলতে শুরু করে। বাচ্চাগুলোকে দেখে সাক্ষীও তো খুবই খুশি হয়। সেও মজা পেয়ে বাচ্চাগুলোর সাথে খেলতে শুরু করে। কিছুক্ষণ পর বাচ্চাগুলো দৌড়ে বাড়ির পেছন দিকে যায় আর সাক্ষীও তাদের পিছু করতে থাকে। কিন্তু তখনই ভানুদেবী সেখানে এসে সাক্ষীকে আবারও বাড়ির ভেতরে নিয়ে আসে। ভানুদেবী সাক্ষীকে জিজ্ঞেস করে সে হঠাৎ বাড়ির পেছন দিকে কেন গিয়েছিল। সাক্ষী তাকে তিনটে বাচ্চার কথা বললে ভানুদেবী এটা শুনে খুবই ঘাবড়ে যায়। সে খুব গম্ভীর গলায় সাক্ষীকে বলে বাচ্চাগুলো থেকে দূরে থাকতে, ওই তিনটে বাচ্চা খুবই বদমাশ। কিন্তু এটা শুনে সাক্ষী তো বেশ অবাক হয়ে যায়, কারণ বাচ্চাদের থেকে দূরে থাকার মানে কি? বাচ্চারা দুষ্টুমি করবে, এটাই তো স্বাভাবিক। তাই সে ভানুদেবীকে বলে সে বাচ্চাদের থেকে দূরে থাকবে না। এবার ভানুদেবী খুবই রেগে গিয়ে বলে রানীও আমার কথা শোনেনি, তাই তুমি এই ভুলটা কিছুতেই করো না। সাক্ষীর এই ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছিল, তবে সে আর কিছুই বলে না। এরপর তারা দুজনে বিছানায় শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ সাক্ষীর ঘুম ভাঙতেই সে দেখে ভানুদেবী তার পাশে বিছানায় বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছু একটা নিয়ে খুবই টেনশন করছে।
সাক্ষী তাকে জিজ্ঞেস করে সে এভাবে বসে আছে কেন। ভানুদেবী বলে তার কিছুতেই ঘুম আসছে না। পরের দিন বাচ্চাগুলো আবারও সাক্ষীর কাছে আসে। তারা বাড়ির পেছনে গিয়ে সাক্ষীর সাথে লুকোচুরি খেলতে শুরু করে। তারা বারবারই লুকাচ্ছে আর সাক্ষীর কাছে যেতেই পালিয়ে যাচ্ছে। তখনই হঠাৎ সাক্ষী বাড়ির পেছনে একটা ভাঙা ঘরে একটা টেপ রেকর্ডার দেখতে পায়। রেকর্ডারে একজন মহিলার গান বাজছিল। গানের লাইনগুলো এমন যে, ছড়ি আমি তোর সাথে লুকোচুরি খেলতে আসছি। এরপর মহিলাটি আর বাচ্চাদের লুকোচুরি খেলার আর হাসির শব্দ শোনা যায়। সাক্ষী ভাঙা ঘরটার ভেতরে যায়, তখনই আমরা দেখি সাক্ষীর পেছনে একটা মহিলা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সাক্ষী যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, তখন দেখা যায় সেই মহিলাটি একটা বাচ্চাকে নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু সাক্ষী মহিলাটিকে দেখতে পায় না। সে টেপ রেকর্ডারটার সাথে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে, তখনই ভানুদেবী এসে আবারও সাক্ষীকে বলে সেই বাচ্চাদের থেকে দূরে থাকতে। কিন্তু সাক্ষী এবারও বলে সে দূরে থাকবে না, কারণ তারা তো জাস্ট বাচ্চা, ওরা আর কি এমন দুষ্টুমি করবে। কথায় কথায় রানীকে নিয়েও ভানুদেবী আর সাক্ষীর মধ্যে ঝগড়া লেগে যায়। ভানুদেবী বলে রানী হলো তাদের সংসারের একটা বোঝা। এতে সাক্ষী খুবই রেগে গিয়ে টেপ রেকর্ডারটি মাটিতে আছাড় দেয় আর সেটা ভেঙে যায়। ভানুদেবী বলে সাক্ষীর হাজবেন্ড হেমন্ত একটা ছেলে চায়, কিন্তু সাক্ষীর পেটে যে মেয়ে আছে এটা ভানুদেবী বুঝে গেছে। সাক্ষী খুবই অবাক হয়ে বলে সে তার হাজবেন্ডকে খুব ভালোভাবেই চেনে। হেমন্ত কখনো এমন কথা বলতেই পারে না। সেদিন রাতে হেমন্ত ফিরে আসে আর সাক্ষীকে বলে টাকার জোগাড় হয়ে গেছে। এটা শুনে সাক্ষী বলে তাহলে চলো আমরা শহরে ফিরে যাই, এখানে ভানুদেবীর ব্যবহার আমার একটুও ভালো লাগছে না। আমি যাই করি তাতেই উনি বাধা দেয়। সাক্ষীকে এত বেশি টেনশন করতে দেখে হেমন্ত তাকে শান্ত করে বলে আচ্ছা ঠিক আছে, আমরা এখনই শহরে ফিরে যাব। এরপর তারা রাতেই শহরে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তখনই গাজলা এসে হেমন্তের মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এদিকে ভানুদেবী এসে সাক্ষীকেও অজ্ঞান করে। সাক্ষীর যখন একটু একটু জ্ঞান ফিরে আসে, সে দেখে ভানুদেবী তাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে এসেছে। তান্ত্রিক সাক্ষীর ওপর কি যেন একটা রিচুয়াল করছিল, তবে সাক্ষী আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর ভানুদেবী সাক্ষীকে ঘরে নিয়ে গিয়ে বিছানার সাথে তার হাত পা বেঁধে ফেলে। সাক্ষীর জ্ঞান ফিরে এলে ভানুদেবী সাক্ষীকে এবার তার জীবনের আসল সত্যিটা বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় ভানুদেবীর আসলে 4টা সন্তান ছিল। তার বড় ছেলে রাজবীর আর 3টে ছোট ছোট বাচ্চা ছেলে। ভানুর দেবর যোগেশ্বর সুনয়না নামের একটা মেয়েকে বিয়ে করে। তবে ভানুদেবীর মতে সুনয়না ছিল একটা ডাইনি। বিয়ের পর থেকেই সুনয়না ভানুদেবীর 3টে বাচ্চার সাথে অনেক খেলা করত। বাচ্চাগুলো বেশিরভাগ সময় সুনয়নার সাথেই থাকত। এতে ভানুদেবীর থেকে তার বাচ্চারা ধীরে ধীরে দূরে সরে যায়। আর সুনয়না বাচ্চাদের অনেক উল্টোপাল্টা কথাও শেখাতো। এভাবে দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায় আর সুনয়না প্রেগনেন্ট হয়। এরপর একদিন যোগেশ্বর এসে সুনয়নাকে অনেক বোঝায় সে যেন বাচ্চাদের খারাপ কোনো কিছু না শেখায়, কিন্তু সুনয়না রেগে গিয়ে যোগেশ্বরের গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর সে ভানুদেবীর 3টে বাচ্চাকে সাথে নিয়ে খেতে থাকা সেই কুয়ায় ঝাঁপ দেয় আর তারা সবাই মারা যায়। সেই ঘটনার কিছু বছর পর ভানুদেবীর বড় ছেলে রাজবীর ও রানীর বিয়ে হয়, কিন্তু এবার সবকিছু একেবারে ওলটপালট হয়ে যায়। সুনয়নার মৃত্যুর পর তার আত্মা এই বাড়িতেই ঘুরে বেড়াতো আর সে রানীর পেটে থাকা বাচ্চাটাকেও মেরে ফেলেছে। রানীর প্রেগনেন্সির 8 মাস হওয়ার পরে সে সুনয়নার আত্মাকে দেখতে পেত। সেই ঘটনার পর নিজেদের বংশকে রক্ষা করার জন্য ভানুদেবী আর গাজলা রাজবীরকে আবারও বিয়ে দেয়, কিন্তু দ্বিতীয় স্ত্রীর প্রেগনেন্সির 8 মাস হতেই সুনয়নার আত্মা তাকেও মেরে ফেলে। রাজবীরের তৃতীয় স্ত্রীর সাথেও একই ঘটনা ঘটেছে। তাই তাদের বংশ রক্ষা করার জন্য ভানুদেবী একটা উপায় বের করে। তারা রাজবীরকে শহরে পাঠিয়ে দেয়। শহরে গিয়ে রাজবীর আবারও বিয়ে করে, তবে তারা আর কখনো গ্রামে আসেনি। রাজবীরের চতুর্থ স্ত্রী এখন 8 মাসের প্রেগনেন্ট। এদিকে সাক্ষীর প্রেগনেন্সিরও 8 মাস চলছে। তান্ত্রিক ভানুদেবীকে বলেছিল যদি 8 মাসের কোনো প্রেগনেন্ট মহিলা এসে এই বাড়িতে 3 রাত কাটায়, তাহলে তাদের উপর থেকে সুনয়নার অভিশাপ কেটে যাবে। এবার ভানুদেবী সাক্ষীকে বলে তাকে তান্ত্রিকের কথা মতো এই ঘরে 3 রাত থাকতে হবে, তাহলে রাজবীরের অনাগত সন্তান বেঁচে যাবে। এটা বলে ভানুদেবী সাক্ষীকে একা রেখে চলে যায়। এরপরেই সুনয়নার অতৃপ্ত আত্মা সাক্ষীর সামনে এসে তার পেটের উপর হাত রাখে। এমন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সাক্ষী তো ভয়ে আবারও অজ্ঞান হয়ে যায়।
পরের দিন সকালে চোখ খুলতেই সে দেখে তার পেটের উপর একটা পোড়া হাতের ছাপ। এবার সাক্ষী চারিদিকে হেমন্তকে খুঁজতে শুরু করে। সে বাড়ির পেছনের ঘরটায় আসতেই দেখে গত দিনের ভাঙা টেপ রেকর্ডারটা ঠিক আগের মতোই ঘরের মেঝেতে রাখা আছে। হঠাৎই টেপ রেকর্ডারে মহিলা কণ্ঠের গান বাজতে থাকে, আর এটা দেখে সাক্ষী খুবই ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার ঘরে ফিরে আসে, কিন্তু এবার সেই ৩টে বাচ্চা আগে থেকে ঘরের ভেতরে দাঁড়িয়েছিল। বাচ্চাগুলো সাক্ষীকে বলে তার পেটের ভেতরে ছোট একটা বাচ্চা মেয়ে আছে, আর তারা সেই বাচ্চাটাকে তাদের সাথে নিয়ে যাবে। তখনই সুনয়নার গলার আওয়াজ শোনা যায়, আর সাক্ষী ভয়ে একেবারে কেঁপে ওঠে। বাচ্চাগুলো সাথে সাথেই ঘর থেকে গায়েব হয়ে যায়। এরপর থেকে সাক্ষী সব জায়গায় শুধু সুনয়না আর ৩টে বাচ্চার আত্মাদের দেখতে পায়, যারা সুনয়নার সাথে লুকোচুরি খেলছিল। সাক্ষীও মন্ত্রমুগ্ধের মতো তাদের পিছু পিছু যেতে থাকে। সুনয়না বাচ্চাদের নিয়ে কুয়ার পাড়ে আসে, আর সবাই কুয়ায় ঝাঁপ দেয়। এমন দৃশ্য দেখে সাক্ষী তো প্রথমে খুবই ভয় পেয়ে যায়। তবে তার ভানুদেবীর বলা একটা কথা মনে পড়ে, যে ৩ দিন পর্যন্ত সে যাই দেখবে সবকিছুই হবে তার মনের ভ্রম। তাই সাক্ষী এবার নিজেকে সামলে নিয়ে ক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে রাস্তা হারিয়ে ফেলে। চারিদিকে অনেক ঘোরার পরেও সে ক্ষেত থেকে বের হতেই পারছে না। এভাবেই ঘুরতে ঘুরতে রাতও হয়ে যায়। সাক্ষী এবার বাড়ির দিকে যাচ্ছে, তখনই সে ভানুদেবী, গাজলা আর হেমন্তের গলার আওয়াজ শুনতে পায়। তারা ভাবছে সাক্ষী নিশ্চয়ই পালিয়ে গেছে, তাই তারা তাকে খুঁজতে বেরিয়েছে। সাক্ষীও তাদের আড়ালে বাড়ির পেছনের ঘরটা এসে লুকিয়ে পড়ে। তখনই সে তার সামনে প্রেগনেন্ট সুনয়নার আত্মাকে দেখতে পায়। কিছুক্ষণ পর ভানুদেবী, গাজলা আর হেমন্ত এসে সাক্ষীর গায়ে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন জ্বালিয়ে দেয়। তবে এটাও ছিল সাক্ষীর মনের ভ্রম। সুনয়নার আত্মা সাক্ষীকে এসব দেখিয়ে ভয় দেখাচ্ছে। সাক্ষী খুবই ভয় পেয়ে সেই ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। এবার সাক্ষী গ্রাম থেকে বের হওয়ার জন্য তার ওড়নায় সেই জায়গাটার ম্যাপ বানানো শুরু করে, কিন্তু সে যেদিকেই যায় ঘুরে ফিরে আবারও আগের জায়গায় চলে আসে। তাই সাক্ষী এবার খুবই টেনশনে পড়ে যায়, আর মানসিকভাবে একেবারেই ভেঙে পড়ে। এবার আমরা দেখতে পাই সেই বাড়িটা আখের ক্ষেতের একেবারে মাঝামাঝি জায়গায় অবস্থিত, আর সেই বাড়িটার আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত অন্য কোনো বাড়িও নেই। পরের দিন সকালে সাক্ষীর ঘুম ভাঙলে দেখে সে ক্ষেতের মধ্যেই পড়ে আছে। গতদিন সে রাস্তা খুঁজতে খুঁজতে ক্ষেতের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। এবার সাক্ষী বাড়ি ফিরে এসে খাবার খুঁজতে থাকে, কারণ তার খুবই খিদে পেয়েছে। কিন্তু সাক্ষী বাড়ির কোথাও কোনো খাবারই খুঁজে পায় না। একটা বক্সে কিছু মুড়ি পেয়ে সে সেগুলোই খেতে শুরু করে। তখনই আবারও সাক্ষীর সামনে সুনয়না আর সেই বাচ্চাদের আত্মা চলে আসে। বাচ্চাগুলো সবাই মিলে সুনয়নার সাথে লুকোচুরি খেলছিল। এবার সাক্ষী খেয়াল করে সুনয়নার আত্মা আসলে প্রেগনেন্ট। সে দেখে সুনয়নার আত্মা বাচ্চাগুলোকে বলছে যে তার পেটে একটা বাচ্চা মেয়ে আছে, তার মেয়ে হবে, তাই সুনয়না খুবই খুশি ছিল। কিন্তু তখনই ভানুদেবী সেখানে এসে সুনয়নার কথা শুনে ফেলে। সুনয়নার মেয়ে হবে শুনে ভানুদেবী তো সুনয়নাকে খুবই বকাঝকা করতে থাকে। ভানুদেবী যোগেশ্বরকে দিয়ে সুনয়নাকে খুব মারও খাওয়ায়। এটা দেখে ৩টি ছেলে এসে সুনয়নার হাতে একটা ছুরি দেয় নিজেকে রক্ষা করার জন্য। সুনয়না ছুরিটা দেখিয়ে যোগেশ্বরকে বারবার রিকোয়েস্ট করতে থাকে তাকে আর তার অনাগত মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু মেয়ের কথা শুনে যোগেশ্বর আরো বেশি রেগে যায়, আর সুনয়নাকে ধরে আরো বেশি মারতে থাকে। তাই বাচ্চারা তাকে আটকানোর জন্য তার পা টেনে ধরে, এতে যোগেশ্বর মাটিতে পড়ে যায়। তখনই ধস্তাধস্তির সময় ভুল করে সুনয়নার হাতে থাকা ছুরিটা যোগেশ্বরের গায়ে লেগে যায়, আর যোগেশ্বর সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর ভানুদেবী সেখানে এসে যোগেশ্বরের মৃত্যুর জন্য সুনয়নাকেই দোষারোপ করতে থাকে। সুনয়না কান্না করতে করতে বলে এসব সে ইচ্ছে করে করেনি, এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। এরপরেই সাক্ষী সেখানে রাজবীরের অন্য দুজন স্ত্রীকেও দেখতে পায়। এবার সুনয়নার আত্মা তাদের দুজনকে ছুরি দিয়ে তাদের পেট কেটে ফেলতে বলে। এসব দেখে সাক্ষী তো খুবই ভয় পেয়ে যায়, আর ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। সে নিজেকে সামলানোর চেষ্টা করছে, তখনই সে পাশের ঘরে আগুন দেখতে পায়। যোগেশ্বরের ঘরে আগুন জ্বলছে দেখে এবার সাক্ষী তো আরো বেশি ভয় পেয়ে যায়। তবে সে বিড়বিড় করে বলতে থাকে সুনয়না নির্দোষ ছিল। পাশের ঘরে কি হচ্ছে সেটা দেখার জন্য সাক্ষী যোগেশ্বরের ঘরে আসে, কিন্তু সে সেখানে কিছুই দেখতে পায় না।
তখন হঠাৎই সাক্ষীর পেটে খুবই জ্বালা পড়া শুরু হয় আর সাক্ষী নিচে পড়ে যায়। সে পাশে তাকাতেই দেখে সুনয়নার আত্মা তার পাশেই শুয়ে আছে। সেখানে সেই ৩টি বাচ্চা ছেলেও ছিল। তারা সুনয়নাকে বলছে তারা সুনয়নার মেয়ের দেখভাল করবে। তখনই সাক্ষীর জ্ঞান ফিরে আসে। তার মানে এতক্ষণ সে যা কিছু দেখেছে সবকিছু তার স্বপ্ন ছিল। কিন্তু সাক্ষী খেয়াল করে তার পেটে এখন কোনো বাচ্চা নেই। সে খুবই ভয় পেয়ে দৌড়তে দৌড়তে কুয়ার কাছে চলে আসে। সেখানে আগে থেকে গাছলা দাঁড়িয়েছিল। গাছলা সাক্ষীকে বলে ছেলে সন্তান দিয়েই বংশবৃদ্ধি হয়। এরপর রাজবীর সাক্ষীর মেয়েকে নিয়ে কুয়ায় ফেলে দেয়। এটা দেখে ভানুদেবী হাসতে হাসতে বলে এটাই হলো তাদের বংশের প্রথা। এতে তাদের জমির ফসল অনেক ভালো হয়। এসব দেখে তো সাক্ষী অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে তারা ৩ জন হাসতে হাসতে সাক্ষীকে একা রেখেই সেখান থেকে চলে যায়। সাক্ষী কুয়ার ভেতরে তাকাতেই দেখে অনেকগুলো বাচ্চা মেয়ের লাশ সেখানে পড়ে আছে, যাদের জন্ম হওয়ার পরেই প্রথার নাম করে কুয়ার ভেতরে ফেলে মেরে ফেলা হয়েছে। এসব দেখে সাক্ষী তো প্রচন্ড কান্না করতে থাকে। তখনই সে তার পেটে হাত দিতেই দেখে তার বাচ্চা তো আগের জায়গায় রয়েছে। মানে এতক্ষণ সে যা কিছু দেখছিল সবকিছুই তার স্বপ্ন ছিল। সুনয়নার আত্মাই তাকে এসব দেখাচ্ছে যে আসল ঘটনা কি হয়েছিল। সবকিছু বুঝতে পেরে সাক্ষী তো প্রচন্ড ভয়ে কান্না করতে থাকে। সে সামনে এগিয়ে যেতেই দেখে টেপ রেকর্ডারটা রাস্তায় পড়ে আছে আর সেটায় একটা মহিলার গান বাজছে। সাক্ষী কিছুটা সামনে এগিয়ে যেতে সেই ৩টি বাচ্চার আত্মাদের দেখতে পায়। তখনই সুনয়নার আত্মাও সেখানে চলে আসে আর সাক্ষীকে একটা ছুরি দেয়। সুনয়নার আত্মার শরীর আগুনে পুড়ে একেবারে কালো হয়ে গেছে আর সে প্রচন্ড চিৎকার করে কান্না করছিল। সাক্ষী মন্ত্রমুগ্ধের মতো সুনয়নার আত্মার হাত থেকে ছুরিটা নেয় আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ছুরিটা দিয়ে নিজের পেট কাটা শুরু করে। সাক্ষী প্রচন্ড কান্না করতে করতে সুনয়নার আত্মার কাছে বারবার রিকোয়েস্ট করে তাকে আর তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য। তবে এখানেই সিন আবারও শিফট হয়ে যায়। এবার দেখা যায় সাক্ষী একেবারে নির্বাক হয়ে ঘরের সামনে বসে আছে। ভানুদেবী সেখানে এসে সাক্ষীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে এবার সে অনেক খুশি, কারণ সাক্ষী আর তার বাচ্চা সুনয়নার আত্মার হাত থেকে বেঁচে গেছে। তার মানে তার ছেলের বউয়ের বাচ্চাও বেঁচে গেছে। তখনই হেমন্ত এসে সাক্ষীকে বলে চলো আমরা এখনই শহরে ফিরে যাই। কিন্তু সাক্ষী বলে সে এখানে সবার আসল চেহারাটা দেখিয়ে যাবে। এবার সাক্ষীর কথায় এই কাহিনীর আসল রহস্য বেরিয়ে আসে। সাক্ষী সবাইকে আসল কাহিনী বলতে শুরু করে আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সাক্ষী বলে সুনয়না প্রেগনেন্ট ছিল। একদিন সে ভানুদেবীর ৩টি বাচ্চাকে তার অনাগত মেয়ের কথা বলে, কিন্তু এই ব্যাপারটা ভানুদেবীর একদমই ভালো লাগেনি। তাই ভানুদেবী যোগেশ্বরকে বলে সুনয়নাকে অনেক মার খাওয়ায়। সেদিন ধস্তাধস্তি করার সময় ভুল করে যোগেশ্বরের প্রাণ চলে যায়। এরপরে ভানু আর গাজলা মিলে রাজবীরকে দিয়ে ৮ মাসের প্রেগনেন্ট সুনয়নাকে তার ঘরের ভেতরে জীবন্ত আগুনে পুড়িয়ে মারে। তবে জ্বলন্ত অবস্থায় সুনয়না একটা বাচ্চা মেয়ের জন্ম দিয়েছিল, কিন্তু তারা সেই মেয়েটাকেও প্রথার নাম করে কুয়ায় ফেলে দিয়ে মেরে ফেলে। নিজের মেয়েকে বাঁচানোর জন্য সুনয়না জ্বলন্ত অবস্থায় কুয়ায় ঝাঁপ দেয় আর সুনয়না আর তাদের বোনকে বাঁচানোর জন্য ভানুদেবীর ৩টি ছেলেও তাদের পেছন পেছন কুয়ায় ঝাঁপ দেয়। তার মানে এটাই ছিল আসল কাহিনী। আর শুরুতে ভানুদেবী সাক্ষীকে যে কাহিনী বলেছিল সেটা একদম ফালতু কাহিনী ছিল। এবার সবকিছু শোনার পর ভানুদেবী আর গাজলা বলে যে সাক্ষী নিশ্চয়ই ভুল ভেবেছে, কিন্তু সাক্ষী বলে সুনয়নার আত্মা তাকে এই সবকিছু দেখিয়েছে। সে নিজেও সুনয়নার আত্মার কষ্টটা ফিল করতে পেরেছে। এবার ভানুদেবী সাক্ষীকে বলে এরপর যখন রাজবীরের বিয়ে হয় তখন সুনয়নার আত্মা এসে তার সব অনাগত সন্তানদের মেরে ফেলে, যাতে ভানুদেবী আর গাজলার বংশ সামনে এগোতে না পারে। কিন্তু সাক্ষী বলে এটাও আপনি মিথ্যে কথা বলছেন। ভানুদেবী আর গাজলা রাজবীরকে দিয়ে তার সব অনাগত সন্তান আর স্ত্রীদের হত্যা করিয়েছে, কারণ তাদের সবার গর্ভে মেয়ে সন্তান ছিল। মেয়ে সন্তান জন্ম হলে তো তাদের বংশ সামনে এগোবে না। তাই প্রথমে তারা গর্ভে থাকা মেয়ে সন্তানদের হত্যা করে। এরপর এক এক করে রাজবীরের ৩টা স্ত্রীকেও হত্যা করা হয়, কারণ তারা বেঁচে থাকলে তাদের এই রহস্যটা কোনো না কোনো সময় ফাঁস হয়ে যাবে। তবে রানীকে তারা হত্যা করেনি, কারণ রানী তো এখন কথাই বলতে পারে না। সুনয়নার আত্মা তো শুধুমাত্র সাক্ষীকে সত্যি রহস্যটা দেখিয়েছিল, সে নিজে কাউকে হত্যা করেনি। এখানেই আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় সাক্ষী যখন সুনয়নার আত্মার কাছে অনেক রিকোয়েস্ট করছিল তখন সুনয়নার আত্মা সাক্ষীকে ছেড়ে দেয়, কারণ সাক্ষী সুনয়নার আত্মার কষ্টটা নিজে ফিল করতে পেরেছে।
এখানেই সুনয়নার আত্মার কাছ থেকে সাক্ষী আরেকটা সত্যি কথা জানতে পারে। সাক্ষীর হাজবেন্ড হেমন্ত আর কেউ নয়, সে হলো ভানুদেবী আর গাজলারই বড় ছেলে রাজবীর। সব স্ত্রীদের মারার পর রাজবীর শহরে গিয়ে হেমন্ত নাম নিয়ে প্রথমে সাক্ষীকে ফাঁসায়। এরপর সে সাক্ষীকে বিয়ে করে শহরেই থেকে যায়। তার মানে ভানুদেবী শহরে থাকা তার যে ছেলে আর ছেলের বউয়ের কথা বলছিল সেটা হেমন্ত আর সাক্ষীই ছিল। তারা যখন জানতে পারে সাক্ষীর পেটে মেয়ে সন্তান আছে, তখনই তারা সেই মেয়েটাকে মারার জন্য সাক্ষীকে গ্রামে নিয়ে আসে। এবার সব সত্যিটা সবাইকে বলার পর সাক্ষী বলে সে এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরের সবাইকে তাদের সব কথা জানিয়ে দেবে। সাক্ষী যেই সেখান থেকে বেরিয়ে যেতে চায় তখনই হেমন্ত তাকে মারার জন্য তার পিছু পিছু আসে। কিন্তু এবার রানী এসে হেমন্ত, ভানুদেবী আর গাজলাকে মেরে ফেলে। এই সুযোগে সাক্ষীও সেখান থেকে বেরিয়ে আসে আর ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়তে থাকে। সে রাস্তায় সেই তিনটি বাচ্চা ছেলের আত্মাকে দেখতে পায় যারা সাক্ষীকে পথ দেখিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর রানীও সাক্ষীর কাছে আসে আর এবার রানীও এই নরক থেকে সাক্ষীর সাথে বেরিয়ে যাবে। আর এটা দেখিয়েই এই মুভিটাকে এখানেই শেষ করা হয়। আসলে এই মুভিতে মেয়ে ভ্রূণ হত্যা করার যে কাহিনী সেটাকে হরর ফিল দিয়ে দেখানো হয়েছে। এখনো অনেক গ্রামাঞ্চলে সবার আড়ালে মেয়ে ভ্রূণ হত্যা করা হয়। এই মুভিটার মতোই বাস্তব জীবনেও এমন অনেক ঘটনা ঘটে যার কথা বাইরের পৃথিবীর কেউই জানে না। তো বন্ধুরা, এই মুভিটির কাহিনী এবং আমার এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই মুভিটির সেকেন্ড পার্ট কিছুদিন আগেই রিলিজ হয়েছে। আমি ২-১ দিনের মধ্যে এই মুভিটার সেকেন্ড পার্টের এক্সপ্লেনেশন আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ এর ফার্স্ট পার্ট আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।